আমরা আশঙ্কা করছি অতীতের ফ্যাসিজমের চাইতে আগামীর ফ্যাসিজম হবে আরও ভয়াবহ। স্পিকার তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন তিনি এখন কোনো দলের নন, তিনি গোটা জাতির অভিভাবক, এই সংসদের অভিভাবক, সেই হিসাবে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা এখানে নিরপেক্ষ জাজমেন্ট পেলাম না পাওয়ার কারণে সংসদ থেকে আমরা মনের কষ্ট নিয়ে এবং জনগণের দেওয়া দায়িত্ব পালন সংসদের ভিতরে পালন করতে সুযোগ না দেওয়ার কারণে আমরা বাধ্য হয়ে ওয়াকআউট করি। এবং আমরা বললাম, যেমন গণভোটকে খুন করার কারণে আমরা জনগণের কাছে গিয়েছিলাম এই আইটেম নিয়ে, আমরা আবার জনগণের এজেন্ডা নিয়ে জনগণের কাছে চলে যাচ্ছি। তবে সংসদে আমাদের লড়াই চলবে। সম্মানিত ভাইয়েরা, আমরা চাইনি যে একটা সরকার গঠিত হয়েছে বিশ্বের যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের মতো আমাদের দেশও আর্থিক সংকটের মুখোমুখি, জ্বালানি সংকটের মুখোমুখি। আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাইনি। কিন্তু আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থেকে রাসব। গুম কমিশন, গুম প্রতিরোধ আলোচনায় আসা হলো না। আরে এই গুমের শিকার লোকেরাই তো সংসদে এখন সদস্য হয়ে এসেছে, কেউ 8.5 বছর আর কেউ 4 মাস, এরকম লোকেরা এখানে আছে। আবার গুমের শিকার পরিবারের সদস্যরা এখানে নির্বাচিত হয়ে এসেছে। আশ্চর্য ব্যাপার। জোর করে এটাও ফেলে দেওয়া হলো, এটা হবে না। তার মানে কি আবার গুম হবে? তার মানে কি আবার নতুন করে আয়নাঘর গড়ে তোলা হবে? সেই বার্তাই তো দিচ্ছে এখন এই বিষয়গুলো। বিগত সরকারের যে উপদেষ্টা বলেছিলেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, তাদের 168টা পাওয়ার কথা ছিল, আমরা 100টা কেটে নিয়েছি, তাদেরকে 68তে আমরা বেঁধে দিয়েছি। আপনি দেওয়ার না দেওয়ার কে? হু হ্যাজ গিভেন ইউ দ্যাট পাওয়ার? এটা চরম লজ্জাজনক। কিন্তু সত্য চাপা থাকে না, বের হয়ে আস। ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। প্রশাসক বসানো হচ্ছে, খেলার ময়দান, ক্রিকেট বোর্ড, সেই জায়গায় লোক সামলাইতে পারলেন না। সেখানে কেউ বাপের তালিকায় আর কেউ স্বামীর তালিকায়, কেউ অপেক্ষমান তালিকায় ছিলেন, তিনি বাইয়ের তালিকায়। মিডিয়াকে সত্য প্রকাশে বারণ করা হচ্ছে, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। আরেকটা, সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষগুলো তাদের টুট এখন সেলাই করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, এইভাবে কারো টুট দীর্ঘদিন বা চিরদিন বন্ধ করে রাখা যায় না, যায়নি। রাজনীতির সেই স্লোগান, কে মানে কে মানে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর আমরা কার্যত দেখতে পাই দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই কার্যধারাকে, এই চরিত্রকে পাল্টাতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে ইনশাআল্লাহ চলতে দেওয়া হবে না। যেখানে এই সংস্কৃতির চর্চা চলবে সেখানে আমরা প্রতিবাদ করব। এই জনগণের সাথে হয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। এই সরকারের সকল কাজই ভালো, সকল কাজই মন্দ, এইভাবে চোখ বন্ধ করে বিচার করার কোনো সুযোগ নেই। তারপরে এইটুকু বলা যায়, দৃশ্যমান আমরা যেটা পেয়েছি যে নতুন করে ওই আয়নাগরের অস্তিত্ব আর টিকিয়ে রাখা হয়নি, কাউকে ওরকম গুম হতে হয়নি, মানুষকে নির্বিচারে গুলি করে পাখির মতো হত্যা করা হয়নি, মানুষকে হত্যাযোগ্য করার জন্য কোনো বয়ান তৈরি করা হয়নি। এইটুকু আমরা দৃশ্যমান দেখেছি। কিন্তু তাদের একটি পবিত্র দায়িত্ব ছিল, তারা যেহেতু ট্রানজিশনাল পিরিয়ডের সরকার, পাওয়ার ট্রান্সফারটাকে তারা স্বচ্ছ এবং গ্রহণযোগ্য করা ছিল তাদের দায়িত্ব। কার্যত এই দায়িত্ব তারা পালন করতে পারেননি, এই দায়িত্বে পালনে তারা ব্যর্থ হয়েছে। ফলে জাতির মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জুলাই গণ অভ্যুত্থান এবং সীমাহীন ত্যাগের মধ্য দিয়ে, কার্যত সেই আকাঙ্ক্ষার
বাস্তবায়ন এই নির্বাচনের মাধ্যমে হয়নি। কেন হয়নি তা আপনাদের সামনে পরিষ্কার। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি। এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে, তিনি প্রথম রাজসাক্ষী। প্রফেসর ডক্টর ইউনূস তিনি যুক্তরাজ্য সফর করেছিলেন। সফরে যাওয়ার একদিন আগে জাতির সামনে ভাষণ দিয়ে তিনি বলেছিলেন নির্বাচনটি অনুষ্ঠিত হবে এপ্রিল মাসের প্রথমার্ধে এবং নির্বাচন কমিশন তার উদ্যোগ গ্রহণ করবে, বাস্তব পদক্ষেপ গ্রহণ করবে। তিনি গেলেন, সেখানে বর্তমানে যিনি প্রধানমন্ত্রী, তখন তিনি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তার সাথে বসলেন। বসে তিনি দেশে না এসে তার পক্ষ থেকে সেখানে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট করা হলো। তিনি যে ঘোষণা দিয়ে গেলেন মাত্র 4 দিন আগে, এটিকে বদলে দিয়ে তিনি বললেন যে এই নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেও হতে পারে। আমরা এটার তখনই প্রতিবাদ করেছিলাম যে বিদেশের মাটিতে বসে দেশের নির্বাচনের ডেট কেন ঘোষণা করতে হবে। 2 নম্বর, বিএনপি একমাত্র স্টেক হোল্ডার নয়, এখানে আরো নিবন্ধিত তখন 39টা বা 41টা দল ছিল। তাদের সাথে বিভিন্ন পর্যায়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বসেছেন, তার উপদেষ্টারা বসেছেন, কথা বলেছেন। এই সব কিছুর পরেই তো তিনি একটা ঘোষণা দিয়ে বিদেশ গিয়েছিলেন। তিনি কারোর সাথে কথা না বলে শুধু একটা দলের নেতার সাথে কথা বলে সেটা কেন বদলাতে যাবেন? এটাকে আমরা একটা অসুস্থ প্র্যাকটিস বলে উল্লেখ করেছিলাম এবং বলেছিলাম যে তিনি একটা ভুল বার্তা জাতিকে দিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন শুধু বিগত ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টাই নয়, বরঞ্চ স্বয়ং সরকারেরই একজন প্রতিমন্ত্রী তিনিও বলে ফেলেছেন যে আন্দোলন করেছে ছাত্র যুব সমাজ, আমরাও ছিলাম, তবে প্রফেসর ডক্টর ইউনূস ক্যাপ্টেনের হাতে যুক্তরাজ্যে গিয়ে তিনি ট্রফি তুলে দিয়ে এসেছেন। ট্রফি যদি ওখানেই তুলে দেওয়া হয় তাইলে আর নির্বাচন থাকলো কোথায়? এটি দ্বিতীয় রাজসাক্ষী। এর মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেল যে নির্বাচনে যোগসাজশের মাধ্যমে ব্যাপক অনিয়ম করে জনগণের প্রত্যাশার কবর রচনা করা হয়েছে। 2টি ভোট একই দিনে একই সাথে অনুষ্ঠিত হয়েছে, 2টি ব্যালটে, পৃথক ব্যালটে। একটি ভোট ছিল জাতীয় সংসদ সদস্য হিসেবে যাকে তারা নির্বাচিত করবেন, আরেকটি ভোট ছিল গণভোটে হা কিংবা না। এখানে 4টি সুস্পষ্ট প্রশ্নমালা ছিল। এর ভিত্তিতেই জনগণ তাদের রায় দিয়েছে। 2টি ব্যালটেরই সদ্ব্যবহার হয়েছে। যারা ভোট দিতে এসেছেন তাদের 68% উপরে জনগণ হার পক্ষে ভোট দিয়েছে গণভোটে। আর বিগত সরকারের যে উপদেষ্টা বলেছিলেন যে আমরা তাদেরকে মেইন স্ট্রিম হতে দেইনি, তাদের 168টা পাওয়ার কথা ছিল, আমরা 100টা কেটে নিয়েছি, তাদেরকে 68তে আমরা বেঁধে দিয়েছি। আপনি দেওয়ার না দেওয়ার কে? হু হ্যাজ গিভেন ইউ দ্যাট পাওয়ার? এটা চরম লজ্জাজনক, কিন্তু সত্য চাপা থাকে না, বের হয়ে আস। এরপরে তিনি বললেন না, আমরা বর্তমান বিরোধী দলকে মিন করি নাই। তাহলে বর্তমান বিরোধী দলের বাইরে 68টা আসন কে পেল? আসলে হাজারবার চেষ্টা করলেও শাক দিয়ে ভাত ডাকা যায় না। সত্যকে মিথ্যার প্রলেপনে অন্ধকারে ফেলে রাখা যায় না। সত্যের আলো বের হয়ে আসে, এটি বের হয়ে এসেছে। ইতিহাস হয়তো একদিন এই নির্বাচনের পোস্টমর্টম করবে, সেদিন আরো চুলচেরা অনেক জিনিস বের হয়ে আসবে। তবে আমাদের ঐক্য বাংলাদেশের জনগণের দেশ পরিচালনার দায়িত্বে গেল কি গেল না, এটা আমাদের বড় আফসোসের জায়গা নয়।
আমাদের বড় আফসোসের জায়গা, জনগণের আকাঙ্ক্ষার যে মৃত্যু হলো এই জায়গাটা। এরপরে কি হলো, দেশে একটা অস্থিতিশীল পরিবেশ আমরা চাইনি তাৎক্ষণিক সৃষ্টি হোক। এই ধরনের ইলেকশনই শেষ ইলেকশন নয়। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন, তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছেন। এখনো যদি কেউ এরকম করে থাকেন, এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। কারণ মূল জাস্টিস আল্লাহ তাআলার হাতে। আল্লাহর বিচার কখনো পক্ষপাতিত্বমূলক হয় না। যার যেটা পাওনা আল্লাহ তাকে সেটা সমঝিয়ে দেন, বুঝিয়ে দেন। আমাদের আফসোসের জায়গা হচ্ছে 54 বছর বাংলাদেশের জনগণের ভোটের অধিকার আর কতদিন এইভাবে চূড়াবালিতে হামাগুড়ি খাবে, এটি আমাদের আফসোসের জায়গা। তবে হ্যাঁ, আমরা আশাবাদী এই অপসংস্কৃতির অপনোদন হবে এবং সুস্থ রাজনীতির বিকাশ ঘটবে। আমরা সেই সুস্থ রাজনীতির ধারায় হাঁটছি বলেই এত বড় দলীয় বা জোটগত ক্ষতি আমরা মেনে নিয়েছি বৃহত্তর স্বার্থে। এবং আমরা প্রথম দিনই আমরা দুইটি শপথ নিয়েছি, সংসদ সদস্য হিসাবে এবং সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আফসোস, বর্তমান সরকারি দল তারা একটা নিয়েছেন, দ্বিতীয়টা নেননি। কি নেননি আপনারা জানেন। তারা বললেন গণভোট অবৈধ, এবার আবার বলছেন ফ্যাক্টাম ভ্যালিড। কি তালবেতাল কারবার, কিছুই বুঝি না। গণভোট যদি অবৈধ হবে, তাইলে সেই গণভোটের প্রস্তাব আপনারাই করেছিলেন কেন? এইটাও তো আপনারা ইতিমধ্যে স্বীকার করেছেন, কারণ এই সত্য তো গোপন করতে পারবেন না। সেদিন সংস্কারের জন্য গঠিত ঐকমত্য কমিশনে যা আলোচনা হয়েছে তা লাইভ কাস্ট হয়েছে, দেশ এবং দুনিয়ার মানুষ জানে, এটা লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য তারা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে এই প্রস্তাবটা তারাই প্রথম করেছিলেন। দ্বিতীয়ত, নির্বাচনী প্রচার অভিযানে আমরা একটু বেশি জোর দিয়েছি গণভোটের উপরে, হা বলার উপরে। ওনারাও কথা বলেছে, ভোট চেয়েছে হার পক্ষে। তাহলে এখন এসে আপনারা অবৈধ বলছেন। তাদের মধ্যে দুই একজন বলে ফেলেছেন এটা নির্বাচনের সময় কিছু কথা বলতে হয়। হোয়াট ডাজ ইট মিন? এর অর্থ হচ্ছে এইভাবেই জনগণকে ধোঁকা দিতে হয়। আমরা সেই ধোঁকা প্রতারণার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা এটাকে প্রত্যাখ্যান করি এবং ঘৃণা করি। প্রিয় দেশবাসী, এভাবেই সংসদ অধিবেশন ডাকা হলো। নির্দিষ্ট 30 দিনের সময়সীমার ভিতরে ডাকতে হবে এবং আদেশে একই সাথে এটাও বলা ছিল যে পদ্ধতিতে সংসদ অধিবেশন ডাকা হবে, একই পদ্ধতিতে একই সময়ে সংস্কার পরিষদের অধিবেশনও ডাকতে হবে। পদ্ধতি পরিষ্কার। প্রধানমন্ত্রী যিনি হবেন, সংখ্যাগরিষ্ঠ দলের যিনি নেতা হবেন, সেই প্রধানমন্ত্রী বিদ্যমান রাষ্ট্রপতিকে লিখিত অনুরোধ জানিয়ে দুটি অধিবেশন ডাকার আহ্বান জানাবেন। তিনি একটি ডাকলেন, আরেকটি ডাকলেন না। এইখানেই তিনি তার দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সংকট প্রথমে উনাদের শপথ না নেওয়ার মধ্য দিয়ে সূচনা, এরপরে সংসদ অধিবেশন না ডাকার মধ্য দিয়ে তার সুলকলা পূর্ণ। এরপরে আপনারা দেখেছেন একেবারে শেষ প্রান্তে গিয়ে মার্চ মাসের 12 তারিখ অধিবেশন ডাকা হলো। হাতে থাকলো 2টি দিন, সেই 2টি দিন আবার ছুটির দিন। আল্লাহ তাআলার মেহেরবানি, ফেব্রুয়ারি মাসটা 28 দিনে হওয়ার কারণে একটা দিন আমরা শেষমেশ পেয়ে গেলাম 15 তারিখ। সেই দিনেই আমরা নোটিশ মুভ করলাম। নোটিশ আলোচনার জন্য স্থির হলো যে এই নোটিশের উপরে আলোচনা হবে। আলোচনা হলো, তারপরে সরকারি দল তাদের 2/3 মেজরিটির বলে তারা এটাকে নাকচ করে দিল। শেষ পর্যন্ত স্পিকার এটাকে টকড আউট করে দিলেন। আমরা খুব আশাহত হলাম। স্পিকার তার প্রথম দিনের ভাষণে বলেছিলেন তিনি এখন কোনো দলের নন, তিনি গোটা জাতির অভিভাবক, এই সংসদের অভিভাবক।
সেই হিসাবে তিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা এখানে নিরপেক্ষ জাজমেন্ট পেলাম না পাওয়ার কারণে সংসদ থেকে আমরা মনের কষ্ট নিয়ে এবং জনগণের দেওয়া দায়িত্ব পালন সংসদের ভিতরে পালন করতে সুযোগ না দেওয়ার কারণে আমরা বাধ্য হয়ে ওয়াকআউট করে আমরা সাংবাদিক ভাইদের মুখোমুখি হই, দেশবাসীকে আমরা বিষয়টা অবহিত করি। সম্মানিত বন্ধুগণ, এই যে শুরু হয়ে গেল জনগণের রায়কে অস্বীকার, অমান্য, অগ্রাহ্য, অপমান করার ধারা এরপরে চলছে। আপনারা দেখেছেন প্রথম দিনই অধিবেশনে প্রথম দিন অর্থাৎ 12 মার্চ বিগত সরকারের 133টা অধ্যাদেশ উত্থাপিত হয়েছিল। 30 দিনের মধ্যে এটাও নিষ্পত্তি করতে হবে। ওইটা আবার 30 কার্য দিবস না, 30 পঞ্জিকা দিবস। এরপরে একটা কমিটি করে দেওয়া হলো, বিশেষ কমিটি। সেই কমিটিতে যাচাই বাছাই করে আমাদের যারা বিরোধী দলীয় প্রতিনিধি ছিলেন তারা বুঝতে পারলেন যে যে জায়গায় সংবিধানের বর্তমান অবস্থানকে পরিবর্তন করার জন্য অধ্যাদেশ জারি হয়েছে সেই জায়গাগুলো বিএনপি বদলাতে চায় না। অর্থাৎ ওই জায়গাগুলো রেখে দিয়ে ফেসিবাদী কায়দায় তারা হয়তো দেশ চালাতে চায়। আমাদের লোকেরা তখন নোট অফ ডিসেন্ট বা আপত্তি দিয়েছেন। এরপরে আমরা বসলাম কার্যনির্বাহী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বসলাম, স্পিকার সাহেবের সভাপতিত্বে। সেখানে কথা হলো, তারা চাইলেন যেগুলা তাদের পছন্দ না এগুলা ল্যাপস করে দেওয়া, আলোচনায় আনবেন না। আমরা বললাম তা আমরা মানব না। 133টা সংসদে উত্থাপিত হয়েছে, এটা সংসদের প্রপার্টি, সংসদেই আলোচিত হতে হবে। এরপরে তার ভাগ্যে যেটা হবে, আপনারা যদি যথাযথ যুক্তি আসার পরেও 2/3 বলে কিছু করতে চান করবেন, জনগণ তখন দেখবে, বিচার করবে, কিন্তু সংসদের টেবিলে এটা আনতে হবে। আমরা কি দেখলাম, সেখানে আবার বলা হলো যে সময় তো কম। তখন স্পিকার সাহেব বললেন তাইলে আগামীকাল থেকে আমরা সকাল বিকাল অধিবেশন করব। বিরোধী দলের নেতা আপনি কি বলেন? আমি বললাম উই এগ্রি। এরপরে তিনি বললেন যে প্রয়োজনে আমরা শুক্রবারে অধিবেশন চালাবো, উই এগ্রি। তিনি বললেন প্রয়োজনে রাত 12টা পর্যন্ত অধিবেশন চলবে, তবুও সবগুলো টেবিলে আসবে। কিন্তু শেষ দিনে এসে দেখি না, এখানে কাটছাট করে আমাদের সামনে যে আলোচ্যসূচি দেওয়া হয়েছে সেখানে একটা মাত্র বাকি, সেটা ছিল ধূমপান সংক্রান্ত বিষয়, আর নাই। আমরা পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানতে চাইলাম কি হলো। মাননীয় স্পিকার, আপনার সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটিতে এই সিদ্ধান্ত হয়েছে, আপনি এখনো এখানে সভাপতিত্ব করছেন, তাহলে সেগুলো আসছে না কেন? তখন তিনি ফ্লোরের দিকে তাকালে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে এটার জবাব দেওয়া শুরু করলেন। অযৌক্তিক জবাব, যেটার মধ্যে কোনো যুক্তি নেই। গায়ের জোরে এটাকে চাপিয়ে দেওয়ার যখন শেষ অবস্থান নিয়ে ফেললেন মাননীয় স্পিকার সাহেব, তাদের কথায় যখন তিনি রাজি হয়ে গেলেন, আমরা তখন বাধ্য হয়ে আবার সংসদ থেকে ওয়াকআউট করলাম। এবং আমরা বললাম, যেমন গণভোটকে খুন করার কারণে আমরা জনগণের কাছে গিয়েছিলাম এই আইটেম নিয়ে, আমরা আবার জনগণের এজেন্ডা নিয়ে জনগণের কাছে চলে যাচ্ছি। তবে সংসদে আমাদের লড়াই চলবে। সম্মানিত ভাইয়েরা, আমরা চাইনি যে একটা সরকার গঠিত হয়েছে, বিশ্বের যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের মতো আমাদের দেশও আর্থিক সংকটের মুখোমুখি, জ্বালানি সংকটের মুখোমুখি। আমরা আন্দোলন সংগ্রামের দিকে যাব, এতে জনদুর্ভোগ বাড়বে, আমরা এটা চাই। কিন্তু আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। কারণ আমরা জনগণের দায়িত্ব নিয়ে তো সেখানে ঢুকেছি, জনগণকে কথা দিয়েছি, সেই কথাগুলোর বাস্তবায়ন হচ্ছে না, কথা বলতে দেওয়া হচ্ছে না। এখন তাহলে যেখানে স্পিকারের পারমিশন লাগে না সেখানেই আমাদেরকে কথা বলতে হবে। আবার আপনারা দেখেছেন
এত বড় এজেন্ডাগুলো আসছে একটা একটা করে, যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট প্রথমে আমাদেরকে সময় দেওয়া হলো 2 মিনিট। আমার অনুরোধে বাড়িয়ে বাড়িয়ে করা হলো প্রথম জনকে 6 মিনিট। তারপরে আমি দাঁড়ালাম, আমি বললাম যে যদি ডিবেট হতে হয়, পার্লামেন্টারিয়ান ডিবেট, 2 মিনিটে কোনো ডিবেট হয় না। 2 মিনিটে কমেন্ট পাস করা যায়। এই সাবজেক্টটা কি, কেন, এর গুরুত্ব কি, কোথায় আমরা যেতে চাই, এটা বলতে হলে মাননীয় স্পিকার এই 2 মিনিটে হবে না। তিনি বললেন আমি তো 6 মিনিট দিয়েছি, ঠিক আছে আর একটু সময় বাড়িয়ে দেবো। আমি বললাম আপনি পর্যাপ্ত সময় আমাদেরকেও দেন, ওনাদেরকেও দেন, আমাদের কোনো আপত্তি নেই। তখন তিনি বাড়িয়ে এটা 10 মিনিট করলেন। একজনকে শুধু 15 মিনিট সময় দেওয়া হয়েছে, বাকিদের জন্য 10 মিনিট। আর ট্রেজারি বেঞ্চ থেকে যারা দাঁড়িয়েছেন তারা এক কিংবা একাধিক ব্যক্তি আনলিমিটেড টাইম কথা বলেছেন। এগুলো আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে। আমাদের সমস্যা হলো আমাদের যুক্তিগুলো যখন তুলে ধরার পরে ওনারা শেষ বক্তব্য রাখে, তখন ওনারা ভুল তথ্য উপাত্ত যখন দেয়, সেইটার প্রতিবাদ করার জায়গাটা আমাদের থাকে না। আরেকটা সংকট আমাদের জন্য। তবে হ্যাঁ, আমরা বুঝি এই দেশের জনগণ সতর্ক। কারো বাপ হারিয়েছে, কারো ছেলে হারিয়েছে, কারো বাবা হারিয়েছে, কারো ভাই হারিয়েছে। তারা দেখছে কে কি করছেন আর কে কি বলছে। জনগণের সামনে সব পরিষ্কার। আমরা জনগণের এজেন্ডা নিয়ে এখন জনগণের সাথে কাজ করব। সংসদেও আমরা যখনই সুযোগ পাব আমরা ন্যায্য কথাগুলো জনগণের বলতেই থাকব। সম্মানিত ভাইয়েরা, যে জিনিসগুলা অগ্রাহ্য অমান্য করা হলো, প্রথমত 70 এর মতো মানুষের রায়কে অগ্রাহ্য করে কার্যত জনগণকে অপমান করা হয়েছে। বাংলাদেশ নয়, বিশ্বের ইতিহাসে কোথাও রেফারেন্ডাম এইভাবে বৃথা যায়নি। কোথাও একটা সিঙ্গেল উদাহরণ নাই। বাংলাদেশের 4টা রেফারেন্ডাম, এটা 4র্থ। প্রথমটাও বিএনপির হাতে, প্রথমটাও সংবিধানে ছিল না। যে রহমান সাহেব প্রথম যে গণভোট করেন, শেষটাও সংবিধানে ছিল না। ওইটা যদি জায়েজ হয় তাইলে এটা না জায়েজ হবে কেন? হ্যাঁ, এটা মনের মতো হয় না, এই জন্য এটা না জায়েজ। এখন আবার এটা ফ্যাক্টাম ভ্যালিড। সম্মানিত দেশবাসী, এরপরে আপনারা দেখলেন যে গুরুত্বপূর্ণ কতগুলো সংস্কার যেগুলা অধ্যাদেশ আকারে এসেছিল, তার মধ্যে ছিল দুদককে রিশাফল করে দুদকের অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে বাইরে নিয়ে এসে উপযুক্ত দক্ষ নিরপেক্ষ লোককে সেখানে বসানো। দিলেন না আটকে, এটা তুললেনই না। এরপরে মানবাধিকার, এখানে একটু হালকা পাতলা আলোচনা করে এটাকে জোর করে পাশ করে নিয়ে গেলেন। পুলিশ সংস্কার কমিশন, আপনারা জানেন পুলিশে অনেক সংস্কার প্রয়োজন। স্বয়ং পুলিশ ও পুলিশের হাতে বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে তারা বৈষম্যের শিকার। এই সবগুলা জিনিস ছিল সেখানে, এইটা নিষেধ। গুম কমিশন, গুম প্রতিরোধ, আলোচনায় আসা হলো না। আরে এই গুমের শিকার লোকেরাই তো সংসদে এখন সদস্য হয়ে এসেছে। কেউ 8.5 বছর আর কেউ 4 মাস, এরকম লোকেরা এখানে আছে। আবার গুমের শিকার পরিবারের সদস্যরা এখানে নির্বাচিত হয়ে এসেছে। আশ্চর্য ব্যাপার। জোর করে এটাও ফেলে দেওয়া হলো, এটা হবে না। তার মানে কি আবার গুম হবে? তার মানে কি আবার নতুন করে আয়নাঘর গড়ে তোলা হবে? সেই বার্তাই তো দিচ্ছে এখন এই বিষয়গুলো। এরপরে ব্যাংক সংস্কার এর জন্য ব্যাংক রেজুলেশন, এই যে ব্যাংক থেকে লাখ লাখ কোটি টাকা লুণ্ঠন হয়ে বিদেশে পাচার হয়ে গেল, এইগুলাকে আইনের আওতায় এনে উদ্ধার করা এবং শাস্তি নিশ্চিত করার জন্য অধ্যাদেশ ছিল, সেইটা টেকিয়ে দেওয়া হলো। সেইটা টেকিয়ে দিয়ে এখন 7.5% ওই কালপ্রিটরা টাকা দিলে আবার ব্যাংকের মালিক হয়ে যাবে। কোথায় বাংলাদেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া হচ্ছে? এখন ব্যাংকের উপর থাবা শুরু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা, এটা তো কোনো হেলাফেলার জিনিস না। ইনি কোনো সাধারণ মানুষ না, তিনি সেন্ট্রাল ব্যাংকের কাস্টোডিয়ান, অভিভাবক। তিনি ওখানে গিয়ে অপদস্থ হলেন। আগে তাকে কোনো কিছু বলাও হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো। এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো, কু হলো। একজন ঋণ খেলাফিকে মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার
ঋণ শিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি। দুনিয়ার কোনো জায়গায় তামসা জাতির সাথে করা হয়েছে বলে আমাদের জানা নেই। এখন আস্তে আস্তে তফসিলি বাণিজ্যিক ব্যাংকগুলার দিকে এখন কালো হাত বাড়ানো হচ্ছে। আমরা দেশবাসীকে বলবো, সতর্ক হন। এই ব্যাংকের মালিক দেশবাসী, কোনো দল নয়। সবাইকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে, গর্জে উঠতে হবে। আপনার আমানত আপনাকে রক্ষা করতে হবে। আমরা আপনাদের সাথে আছি। প্রিয় দেশবাসী, তারপরে আমরা কি দেখলাম? বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবাধীন রেখে যত সব অবিচার করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে, মানুষকে ডিফেম করা হয়েছে। স্বয়ং এর ভিকটিম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হয়েছেন, আমাদের নেতৃবৃন্দ হয়েছে, অনেকেই হয়েছেন। সীমাহীন মানুষ এই অবিচারের শিকার হয়েছে। সেই জায়গায় স্বাধীন বিচারালয়ের আলাদা সচিবালয় হবে, এইটা ঠেকিয়ে দেওয়া হলো। অলরেডি এটা উদ্বোধন হয়ে গেছে। সাবেক প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমদ এটা উদ্বোধন করে গেছে, সেইটা ঠেকিয়ে দেওয়া হলো। তার মানে বিচারকে আর স্বাধীনভাবে চলতে দেওয়া হবে না। আগের সেই ফেসিবাদী কায়দায় এখন ডিকটেশনের আন্ডারে বিচার চালানো হবে। বিচারক বলবে, আপনি দাঁড়িয়ে যাবেন, আপনাকে আমি বসিয়ে দিব, আর মানুষ বুঝবে যে সুষ্ঠু বিচার হচ্ছে। এই বোঝাপড়ার মধ্য দিয়ে মানুষকে হত্যা করা হবে, যাবজ্জীবন শাস্তি দেওয়া হবে, বেজ্জত করা হবে, সম্পদ লুণ্ঠন করা হবে, লুণ্ঠিত সম্পদকে লুণ্ঠনকারীর জন্য হালাল করে দেওয়া হবে। সেই বিচার তো চায় না। বরঞ্চ 24-এর মূল স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার সর্বক্ষেত্রে চাই, বৈষম্য থেকে বের হতে চাই। সেই জায়গায় এটাকেও তারা জবাই করলেন। এরপরে উচ্চ আদালতের বিচারক নিয়োগ, সেখানে একটা নিরপেক্ষ বডি এটা করবে, সেই রকম অধ্যাদেশ জারি হলো, ঠেকাই দিলেন। এখানে দলীয় প্রভাব। তো দলীয় ভিত্তিতে যখন বিচারক তৈরি হবে, তখন বিচারপতি খায়রুল হক তৈরি হবে, বিচারপতি শামসুদ্দিন মানিক তৈরি হবে, শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারপতি এনায়েতুর রহিম তৈরি হবে। ওইটাই হলো দলীয় ভিত্তিতে বিচারক নিয়োগের কুফল। সেই কুফল তো আপনারাও বুক করলেন, আমরাও বুক করলাম। আবার কেন সেই পুরানা সংস্কৃতিতে ফিরে যাব? এই সবগুলা যখন বিদ্যমান থাকবে, পিএসসি গঠনের ঠিক একই কথা, সেটাও ঠেকাই দেওয়া হলো। এগুলা যখন বিদ্যমান থাকবে, আমরা আশঙ্কা করছি অতীতের ফেসিজমের চাইতে আগামীর ফেসিজম হবে আরো ভয়াবহ। এই জন্য আমরা বলতে বাধ্য হয়েছি, যেদিন গণভোটের গণরায়কে অস্বীকার করা হয়েছে, সেদিন থেকেই নতুন ফেসিজমের যাত্রা শুরু হয়েছে। গণতন্ত্রের মূল্যবোধিত হচ্ছে মানুষের অধিকাংশের রায়কে সম্মান করা, আর এখানে অধিকাংশের রায়কে করা হলো অপমান। সম্মানিত ভাইয়েরা, এর পাশাপাশি আমরা দেখছি এখন আমরা বিশ্ব পরিস্থিতির শিকার এবং আমাদের নিজের অপকর্মের শিকার। যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট দেখা দিয়েছে। এখানে যারা এসেছে তারাও ভুক্তভোগী। সবাই কিলোমিটারের পর কিলোমিটার লাইন কেন গাড়ি আর মোটরসাইকেলের? মানুষ কি শখে গিয়ে সেখানে দাঁড়ায়? এখন নতুন বয়ান তৈরি করা হচ্ছে, কালকে থেকে দেখলাম, যে আসলে তেলের সংকট নাই, তবে কিছু লোক বারবার তেল নিয়ে এটা মজুত করে চুরাই পথে বিক্রি করছে। এটাও আপনাদের ব্যর্থতা এবং ভুক্তভোগী জনগণের মরার উপরে খাড়ার ঘা। একদিকে কষ্ট করে ঘন্টার পর ঘন্টা হাঁপাতে হাঁপাতে তেল পাচ্ছে, আরেকদিকে তাদেরকে তেল চুর বানাচ্ছে। এই চুর কারা? জনগণ কি জানে না? কার বাসঘর, কার গোয়ালঘর থেকে এখন তেলের ড্রাম উদ্ধার হচ্ছে, জনগণ এগুলো জানে না? উদুর পিণ্ডি বুদুর গাড়ে আবার মানুষকে অপমান। এইটার কারণে জ্বালানি সংকট নাই, অথচ লোডশেডিং এখন মিনিমাম 6 ঘন্টা, ম্যাক্সিমাম 10 ঘন্টা। এটা হইল ঘোষিত, আর অঘোষিত কতটা সেটা বলা যাবে না। তো আমাদের যদি
মানে জ্বালানি সংকট নাই, যদি আমাদের বিদ্যুতের সংকট নাই, তাহলে লোডশেডিং কেন? এগুলা সব হলো পরস্পর বিরোধী মিথ্যাচার। জাতির সাথে ধোঁকা। আমাদের বৃহৎ শিল্প কারখানা, মাঝারি শিল্প কারখানা যেগুলো আছে, সেগুলো ফার্নেস অয়েলের অভাবে এখন সেগুলো বিপদে ঝুঁকিতে পড়ে গেছে। সবগুলো নিয়ে জাতির সাথে একটা লুকোচুরি চলতেছে। ডেমোক্রেটিক যত প্রতিষ্ঠান ছিল সব ধ্বংসের পায়তারা শুরু হয়ে গেছে। প্রশাসক বসানো হচ্ছে। খেলার ময়দান, ক্রিকেট বোর্ড, সেই জায়গায়ও লোক সামলাইতে পারলেন না। সেখানে কেউ বাপের তালিকায় আর কেউ স্বামীর তালিকায়, কেউ অপেক্ষমান তালিকায় ছিলেন, তিনি বাইয়ের তালিকায়। এইরকম করে ক্রিকেট বোর্ডটাকে পর্যন্ত দলীয়করণ করে ফেলা হলো। বাকি থাকলো কি? সবই তো শেষ করে দিচ্ছেন। সিভিল প্রশাসনে যে লোকগুলো আসলেই দক্ষ, সৎ, তাদেরকে এখন নিয়ে ডাম্পিং প্লেসে ওএসডি করা হচ্ছে, অথবা কোনো খারাপ জায়গায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের মেধা থেকে জনগণ বঞ্চিত হচ্ছে, আর সেই লোকগুলোর উপর জুলুম করা হচ্ছে। পুলিশে একই অবস্থা। সকল দিকে এখন একটা মহান নৈরাজ্য চলতেছে। বিশ্ববিদ্যালয় বিসি মানে চোখের পলকের সাথে শেষ। দুদক একদিনে পদত্যাগ করেছে। মানবাধিকার কমিশন পদত্যাগ করে তারা একটা খোলা চিঠি দিয়েছে। বিচারকদের উপর হস্তক্ষেপ করে তাদের উপরে এখন শোকজ করা হচ্ছে 28 জন বিচারক। অথচ বলা হচ্ছে, তারাই বলেন যে বিচারকরা স্বাধীন। তো স্বাধীনদের উপরে আপনারা আবার ছড়ি ঘুরান কেমনি? এই অল্প সময়ের ভিতরে তারা এই কাজগুলা করে ফেলেছে। একদিকে তারা কৃষক কার্ড, তারপরে আপনার কি বলে ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, এখন হেলথ কার্ডও দিবেন। ভালো, সেটা দেন। সেটা যদি রাষ্ট্রের পর্যাপ্ত রেভিনিউ থাকে, দিবেন না কেন? জনকল্যাণে ব্যয় করেন, কারোর তো নিজের না। সেখানে দলীয়করণ, আবার সেখানে গিয়ে অনেক অঘটন ইতিমধ্যে ঘটে গেছে, আপনারা দেখেছেন। এক বিধবা, তাকে কার্ড দেওয়ার কথা বলে তার জীবনটাই শেষ করে দেওয়া হয়েছে। একটা কেস এসেছে, বাকিটা হয়তো লজ্জায় মুখ বুজে আছে, জানি না এরকম হয়েছে কিনা, আল্লাহ ভালো জানেন। সেখানে আবার চাঁদাবাজি হচ্ছে এটাকে কেন্দ্র করে। আর চাঁদাবাজি আগের চাইতে রেট এখন দিন দিন সব সেক্টরে বাড়তেছে। অতিষ্ঠ জনগণ, দ্রব্যমূল্যের জাতাকলে পৃষ্ঠ। দুই কারণে, একটা জ্বালানি সংকটে পরিবহন খরচ, আর একটা হচ্ছে বাড়তি চাঁদার ছাপ। এই সবটুকু এসে সাধারণ জনগণের ঘাড়ে, খেটে খাওয়া মানুষের ঘাড়ে চাপতেছে। একটা সরকার জনগণের জন্য তার একটু দুঃখ দরদ দায় থাকবে না? এরকম চলে? কি করলেন আপনারা? অথচ আপনারা বলেছিলেন যে আপনারা দুর্নীতির টুটি চেপে ধরবেন। আমরা বুঝতে পারছি না কার টুট চেপে ধরা হয়েছে। হ্যাঁ, আমরা দুইটা জায়গায় টুটি চেপে ধরা দেখতে পাচ্ছি। একটা মিডিয়াকে সত্য প্রকাশে বারণ করা হচ্ছে, স্পষ্টত আমরা দেখতে পাচ্ছি। আরেকটা, সমাজের বিভিন্ন জায়গায় ভালো মানুষগুলো, তাদের টুট এখন সেলাই করার চেষ্টা করা হচ্ছে। মনে রাখবেন, এইভাবে কারো টুট দীর্ঘদিন বা চিরদিন বন্ধ করে রাখা যায় না, যায়নি। আমাদের টুট চলবে ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা এই দায় এবং কষ্টগুলা নিয়ে আমরা আছি। আমাদের অবস্থান স্পষ্ট। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমরা ন্যায়সঙ্গত সকল কাজে সমর্থন এবং সহযোগিতা দেব। অন্যায় এবং জনগণের অধিকার হরণ করার যত কাজ আছে সব জায়গায় বাধার দেয়াল হয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। এক চুল পরিমাণ ছাড় দেব না এই জায়গায়। প্রিয় দেশবাসী, আমরাও আপনাদের অংশ। সবাই মিলেই আমরা, সবাই মিলেই বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশি। সুতরাং আমাদের লড়াই আমাদের জাতির জন্যে,
সবার জন্য। এই লড়াই আপনারও লড়াই, এই লড়াই আমারও লড়াই। এই লড়াই ইনশাআল্লাহ আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাব। আমরা দৃঢ় আস্থাশীল, জনগণের সব দাবি আদায় হবে ইনশাআল্লাহ। গণভোটের রায়ও বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আইনি কোনো জটিলতা এই পথে বাধা হয়ে থাকতে পারবে না। আইন মানুষের জন্য, সংবিধান মানুষের জন্য। আইনের জন্য, সংবিধানের জন্য মানুষ নয়। সংবিধান সংবিধান বললে, আমি সেদিনও বলেছি, সংবিধান বললে এখন বিরোধী দলও নাই, সরকারি দলও নাই, প্রধানমন্ত্রীও নাই, বিরোধী দলের নেতাও নাই। কোত্থেকে আসছে? কোন সংবিধানের বলে এটা আসছে? এটা ন্যাশনাল কনসেনসাসের বলে এসেছে। তো এক জায়গায় মানবো আর এক জায়গায় মানবো না, এটা তো সুবিধাবাদী মানসিকতা। আমরা ওইটা পছন্দ করি না, সমর্থন করি না। আমরা এর ঘোর বিরোধী। মানলে ন্যায্যটা সব জায়গায় মানতে হবে, যেটা জাতির প্রয়োজন। আমরা এই জন্যে সরকারি দলের প্রতি আহ্বান জানাব, আসুন ভুল মানুষ করে, আমরাও করতে পারি। জাতি মনে করে স্পষ্টত আপনারা এগুলা ভুলের মধ্যে লিপ্ত আছেন, আপনারা এই ভুল থেকে বের হয়ে আসেন। প্রথমে গণভোটের গণরায়কে মেনে নিন, তার জন্য উপযুক্ত পদক্ষেপ নিন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব এটা বাস্তবায়নে। এরপরে যে অধ্যাদেশগুলো জারি করা হয়েছিল ফ্যাসিজম থেকে দেশের শাসন ব্যবস্থাকে মুক্ত করার জন্য, সেইগুলো আপনারা কথা দিয়েছেন বিল আকারে আনবেন, জন আকাঙ্ক্ষার আলোকে আনেন। আমরা বলবো যেভাবে ওই অধ্যাদেশে ছিল তার চাইতে চুল পরিমাণ পিছনে যেন না যায়। সামনে আগানোর যদি কিছু থাকে সেটাকে আমরা সাধুবাদ জানাব, কিন্তু জনগণের উপরে ফ্যাসিজম কায়েম করার জন্য সামান্য কোনো ময়লা আবর্জনা যদি থাকে সেটা আমরা মানব না। মাননীয় স্পিকারকে ধন্যবাদ। ট্রেজারি বেঞ্চ থেকে একজন বলেছিলেন যে সমাজে অনেক ময়লা আছে, এগুলো পরিষ্কার করতে হবে। তিনি বলেছিলেন সমাজ পরিচ্ছন্ন আছে, ময়লা এখানে আছে। এই জায়গা পরিষ্কার হয়ে গেলে সমাজও পরিষ্কার হয়ে যাবে। উই ডু বিলিভ, আমরা এটা সাপোর্ট করি। এই সংসদের 300 জন মানুষের মন যদি দেশবাসীর জন্য উন্মুক্ত হয়ে যায়, দায়িত্বশীল হয়ে যায়, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। রাজনীতির সেই স্লোগান কে মানে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আর আমরা কার্যত দেখতে পাই দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড়। এই কার্যধারাকে, এই চরিত্রকে পাল্টাতে হবে। রাজনীতির এই সংস্কৃতি বাংলাদেশে ইনশাআল্লাহ চলতে দেওয়া হবে না। যেখানে এই সংস্কৃতির চর্চা চলবে সেখানে আমরা প্রতিবাদ করব। এই জনগণের সাথে হয়ে, জনগণকে সাথে নিয়ে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আসুন, সংকটকালে লুকোচুরি নয়, আমরা বারবার নোটিশ দিয়েছি, এই নোটিশগুলো আলোচনায় আসে না। জ্বালানি সংকট, বিদ্যুৎ সংকট, সার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এগুলা নিয়ে আলোচনা করি। এগুলা আলোচনা করা পছন্দ না, শুধু লুকোচুরি। ভাই, এগুলা তো সব আপনাদের সৃষ্টি না, এটা গ্লোবাল প্রবলেমের কারণে তৈরি হয়েছে। আমরা বুঝি না এগুলা, আমরা তো মানুষ। আমরা খোলা মনেই তো সবাই মিলে চাই যে সমাধান বের হয়ে আসুক। আমরা এখনো আহ্বান জানাবো সংসদের বাইরে, আসুন খোলা মনে আলোচনা করে জাতীয় সংকট উত্তরণে আমরা একসাথে কাজ করি। এ দেশ তো আমাদের দেশ। এর মাঝে আরো 2 বিপত্তি ঘটে গেছে, বগুড়া এবং শেরপুর। এখন লোকরা বলে 96-তে মাগুরা আর 26-এ এসে বগুড়া। কেন রে ভাই, দরকার কি ছিল? ফেয়ার ইলেকশন করে আপনারাই জিতেন, না হয় আমরাই জিতি। জনরায়টাকে আমরা সম্মান করি, কিন্তু সেখানে দেখছেন যে কি ঘটনা ঘটেছে। আমি ভাই লজ্জিত। কিছু মিডিয়া, আমি সবার কথা বলছি না, অমুক ভাই 3 গুণ ভোটে বিজয়ী হয়েছে। ভাই, আপনিও তো সেখানে ছিলেন, মানে আপনার একজন বন্ধু সেখানে ছিল। খোলা চোখে আপনি দেখেন নাই সেখানে কি হয়েছে? সবই দেখেছেন। একদম সিলমারা ব্যালট প্রার্থী এবং এজেন্টরা ধরে আপনাদের সামনেই তো, আপনাদের মাধ্যমেই তো জাতির সামনে নিয়ে এসেছে। তারপরে আপনারা কেমনে বলেন রে ভাই এগুলো? সবাই না, যারা এরকম করেছেন তাদের ব্যাপারে আমি লজ্জিত। তারা লজ্জিত কিনা আমি জানি না, লজ্জিত হওয়া উচিত। এই অঙ্গনের আলহামদুলিল্লাহ সুনাম অক্ষুণ্ণ থাকুক আমরা চাই,
আমরা বরাবর বলেছি, সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। আমি কালো হলে আমাকে বলে দেন, অসুবিধা নেই, কিন্তু আমার সাদাটাকে মেহরবানি করে বাদামি এবং কালো বানাতে যাইয়েন না। এটা ভালো জিনিস না। টুকরা টুকরা কাট পিস এখান থেকে ওখানে। আজকেও কি করবেন আপনার আল্লাহই জানে। আশা করি আজকে ইনসাফ করবেন, কেউই কাজ করবেন না। দিলে পুরাটা দিবেন, না দিলে পুরাটা ফেলে দিন, এটা আপনাদের ব্যাপার। কিন্তু আপনাদের মতো করে আমাদের বক্তব্যটাকে ভাই বৈজ্ঞানিক আকারে উপস্থাপন করবেন না। আমরা সাদাসিধা মানুষ ভাই, সাদাসিধা বক্তব্য, এগুলো সাদাসিধা ভাবেই স্পষ্টভাবে আপনারা তুলে ধরবেন, এটা আপনাদের কাছে আমাদের বিনয়ী আহ্বান। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, দেশবাসী অধিকার কেউ আপনাকে ঘরে এনে দেবে না, বলবে না আর কত ত্যাগ। হ্যাঁ, ত্যাগের রাস্তা বোধহয় আরো কিছু দূর আমাদের চলতে হবে এবং কালো রাতের অবসান ঘটবে ইনশাআল্লাহ। কে বাঁচবো কে মরবো জানি না, কোন দল ক্ষমতায় আসবে, কোন দল ক্ষমতা থেকে যাবে তাও জানি না, কিন্তু এটা জানি যে মহান আল্লাহ তিনি কখনো তার সৃষ্টির প্রতি অবিচার করেন না। সুতরাং সুবিচার পাবো, সুবিচার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বিশ্ব পরিস্থিতিতে যারা এখন বিবাদমান আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ, যারা মজলুম তাদেরকে কেউ যেন আর কষ্ট না দেয়। যারা জুলুম করছেন তারা বিশ্ববাসীকে মেহরবানি করে আর কষ্ট দেবেন না, কারণ আপনাদের যুদ্ধের কারণে আমরা সবাই ক্ষতিগ্রস্ত। যুদ্ধ আপনারা থামান, শান্তির পথে ফিরে আসেন, সম্মানের রাস্তা ধরে এগিয়ে যান, তাহলে দুনিয়া শান্তিতে থাকবে, মানুষ আপনাদেরকে সম্মান করবে। কিন্তু গায়ের জোরে যেই করবে কাজটা, মানুষ তাদেরকে ঘৃণা করবে এবং মানুষের ভোগান্তি বেড়ে যাবে। আমরা তাদের সকলের প্রতি আহ্বান জানাই, যুদ্ধের রাস্তা পরিহার করে ন্যায্যতা এবং শান্তির রাস্তায় ফিরে আসুন। স্বাধীন দেশ হিসেবে সবাই সম্মানের সাথে পাশাপাশি বসবাস করার পরিবেশ নিশ্চিত করুন। জাতিসংঘকে আমরা আহ্বান জানাবো, আপনারা বিশ্বসভা, আপনারাই জাতিসমূহের অভিভাবক, আমরা সেই দায়িত্বটা পালন করতে আপনাদেরকে দেখছি না, আপনারা এই দায়িত্বটা পালন করেন। এ দায়িত্ব পালন না করলে অভিভাবকত্বের জায়গাটাই প্রশ্নবিদ্ধ। আমরা চাই যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সাংবাদিক বন্ধুগণ, কষ্ট করে আসার জন্য, সময় দেওয়ার জন্য আমরা আপনাদেরকে একান্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমার কোনো আবেদনে কষ্ট পাইয়া থাকলে এখানে দিয়ে যাবেন, হাউজে নিয়ে যাবেন না। আরো দেখা হবে জাতির প্রয়োজনে ইনশাআল্লাহ। আমরা একসাথে কাজ করব। আপনাদের চোখটা খোলা থাকলেই জাতি ভালো থাকবে। আমরা সেই খোলা চোখ আপনাদের জন্য আল্লাহর দরবারে কামনা করি। মহান আল্লাহ আমাদের দেশের প্রতি সহায় হন। আল্লাহ তাআলা আমাদের দেশকে শান্তির দিকে নিয়ে যান। আমাদের দেশের উপর আমাদের দেশের উপরে আল্লাহ তাআলা তার সাহায্য অবতীর্ণ করুন এবং দেশটাকে সামনের দিকে ন্যায্যতার ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন।